slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough Fashion Canvas. বাংলাদেশের অতীত এবং বর্তমান যে ফ্যাশন ইন্ডাস্ট্রি যদি আমরা একটু বিশ্লেষণ করি, শৈশব থেকে দেখেছি আমার ফ্যামিলি মেম্বাররা যারা কাপড় পরেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে ভিনদেশি কাপড়ের উপরে একটা প্রভাব ছিল। কিছু কিছু হয়তো দেশীয় শাড়ি বা দেশীয় কাপড় ছিল, সেটা একদম দেশীয় শাড়িটা দেখতাম হয়তো বিশেষ দিনের জন্য, কিন্তু যেগুলো টাঙ্গাইলের শাড়ি আমরা বলতে বুঝি, পাবনা শাড়ি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে চায়না কাপড়ের খুব সয়লাভ ছিল এবং ভারতীয় কাপড়ের সয়লাভ, সেটা শাড়ি হোক, পাঞ্জাবি, আদার্স সব কিছুতেই। আসলে যেইভাবে আমাদের বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি নিজের পায়ে দাঁড়ানোর কথা ছিল, সেটাও ভাবে দাঁড়ায় নেই। এবং সত্যিকারের দাঁড়ানোর যদি বলি, সেটা আমি বলবো যে সমষ্টিগতভাবে একটা বড় রেনেসা ঘটেছে 90 দশকে এসে। কিন্তু তার আগে যারা কাজ করেছেন, পথ প্রদর্শক যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আসলে তারা তাদের নিজস্ব উদ্যমে অনেক সুন্দর একটা জায়গা নিয়ে তারা অনেকদিন কাজ করেছিলেন। বেশ কিছু বড় বড় ব্র্যান্ড ছিলেন, তার মধ্যে অনেকে এখনও আছেন এবং অনেকে হয়তো বিলুপ্ত হয়ে গেছেন, কোনো কারণে তারা টিকে থাকতে পারেননি। যখন ইভেন্টের কাজ করছিলাম, হঠাৎ করে মনে হলো যে আসলে ইভেন্টের কাজ তো সবসময় থাকে না। তখন কি করব, কারণ আমার দোকান ভাড়া আছে, তখন 1000 টাকা ভাড়া ছিল সেই 90 দশকে। এবং আমরা ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে আমরা কিছু পোশাক রাখি, এবং দ্বিতীয় বছরের মাথায় ঈদ আসে, ঈদের জন্য কিছু পাঞ্জাবি বানাই। পাঞ্জাবি বানানোর সাথে সাথে বিক্রি হয়ে গেল, এবং কিছু শাড়ি আনি। সেগুলো অনেক লম্বা কথা, অনেক বড় গল্প, কিন্তু এইটুকু আমি বলতে পারবো যে নারায়ণগঞ্জ, আমার তখন চিন্তাটা ছিল শুধুমাত্রই নারায়ণগঞ্জ ঘিরে, এবং নারায়ণগঞ্জের মানুষের রুচি বদলাবো। এবং নারায়ণগঞ্জের যে বিশ্বরং ছিল 100 স্কোয়ার ফিটে, সেটার মধ্যে এমন এমন প্রোডাক্ট আমি রাখতাম, এমন এমন আর্টিস্টিক জিনিস রাখতাম যেটা আসলে নারায়ণগঞ্জে পাওয়া যেত না। আমার কাছে মনে হতো যে মানুষের কিছু হলেই তারা ঢাকা চলে যেত, নারায়ণগঞ্জে তেমন কিছু পাওয়া যেত না বলে। তো এই জন্য আমি আমার শপের মধ্যে একদম ছবি আঁকার সামগ্রী থেকে শুরু করে গিফট আইটেম থেকে শুরু করে পেইন্টিং বা জুয়েলারি, অনেক কিছুই রাখতাম, যেগুলো আসলে খুব দ্রুত মানে মানুষকে ছড়িয়ে যায়। তখন তো আর ফেসবুক বা মোবাইল ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল যে খুব মানুষ গ্রহণ করছে। এবং এই প্রতিটা দিনই আসলে আমাকে স্বপ্ন দেখাতে শুরু করে, এবং একটা সময় আমি ফিল করলাম যে আসলে আমার আর ইভেন্টের কাজ হচ্ছে না, কারণ আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির কাজটা নিয়ে বেশি জড়িত ছিলাম। আর পাশাপাশি আমি বা আমার একটু আগে বা আমার পরে অনেকগুলো ফ্যাশন হাউস হতে থাকলো, এবং দেশীয় পোশাকের একটা বিশাল মার্কেট তৈরি হতে থাকলো। একটা সময় মনে হলো যে বিশেষ বিশেষ অনেক দিন আছে যেগুলো আসলে আমরা চাইলেই সেলিব্রেট করতে পারি। এই বিশ্বরঙের মধ্যে আমরা নানান আয়োজন করতে শুরু করে দিই। একজন শাড়ি কিনতে আসলে তিনি ব্লাউজ পিস পাবেন, তিনি সালোয়ার কামিজ পাবেন, তিনি জুয়েলারি পাবেন, তিনি ঘর সাজানোর সামগ্রী পাবেন, তার স্বামীর জন্য সে পাঞ্জাবি কিনতে পারবে, বাচ্চার জন্য ফ্রক কিনতে পারবে, এবং পরিবারের প্রতিটা মানুষের জন্য, যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে ইয়াং পিপলদের জন্য আমরা যারা মধ্য বয়সী, তাদের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করা হয়। কিন্তু বিশ্বরং কিন্তু ফার্স্ট যে কনসেপ্টটা নিয়ে আসছিল, শ্রদ্ধা নামে আমাদের একটা ব্র্যান্ড ছিল। আমরা চিন্তা করেছিলাম যে এই পোশাকটা যেন
বা শাড়িটা যেটাই পরবেন যারা একটু এজেড পিপল তারা যেন আরামটা পান, এবং তাদের যেহেতু বিশ্বরং অনেক বেশি কালারফুল শুরু থেকেই, সেই জন্য আমরা চিন্তা করেছিলাম যে এই রঙগুলো খুবই প্যাস্টেল কালার থাকবে, সফট কালার, এবং যেগুলো আসলে সবাই পরেও আরাম পাবে এবং দেখেও আরাম পাবে। যখন চিন্তা করলাম যে ঈদ এবং দুর্গাপূজা ছাড়া আসলে সেইভাবে মার্কেটটা ছিল না, তখন কিন্তু আস্তে আস্তে পয়লা বৈশাখের মার্কেটটা বিশ্বরঙে হাত দিয়ে বলতে গেলে, এবং সেই সাথে সাদা লালের বাইরেও যে অনেক উৎসবধর্মী রং দিয়ে পয়লা বৈশাখ এখন যে উদযাপিত হয়, এবং শুধুমাত্র বাংলাদেশি ব্র্যান্ড না, আপনি দেখবেন যে ভিনদেশি বা বিদেশি পোশাক যারা বিক্রি করেন তারাও কিন্তু পয়লা বৈশাখ আসলে বিভিন্ন উজ্জ্বল রং বা সাদা লাল ড্রেস, পাঞ্জাবি, শাড়ি নিয়ে কিন্তু তারা বিদেশি কাপড় বিক্রি করেন, কিন্তু তারা ওই রংটা ব্যবহার করেন। আমার খুব একটা ছোট গল্প বলি যে সেই সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চারুকলা স্টুডেন্টরা আসলে আমরা পয়লা বৈশাখে র্যালির কাজ করতাম। মানে এটা বলছি এই কারণে, কি কারণে বাংলাদেশে এত রং পয়লা বৈশাখে ঢুকলো, আমি মনে করি ওইটা একটা অনেক বড় কাজ ছিল। সেই সময় আমি মুখোশ আঁকছিলাম, কালার করছিলাম চারুকলাতে, এবং তখনই পয়লা বৈশাখ যখন আসলো আমার মনে হলো যে আমি কেন না শাড়ির আঁচলে এই মুখোশটা আঁকি, এবং ওই শাড়ির আঁচলে যখন মুখোশটা অনেক রং দিয়ে আঁকা হলো তখন মনে হলো মুখোশের আঁচল তো অনেক রঙিন হলো, তাহলে জমিনটা কি হবে, সেই সাথে বেস করেই কিন্তু জমিনটাকে রঙিন করা হলো, এবং এরপরে মনে হয় আমাকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয় নাই, এবং সেটা এখন ট্রেন্ড হয়ে গেছে। তারপর থেকে কিন্তু বাংলাদেশের মোটিভ ব্যবহার করেই কিন্তু আসলে বাংলাদেশের যে ফোক আর্ট এবং নানান বিষয়বস্তুতে যে এত রং আছে সেগুলি নিয়ে শখের হাড়ি হতে পারে, রিক্সা পেইন্ট হতে পারে, বা একদম আস্ত রিক্সার যে গায়ের রঙগুলো থাকে, পটচিত্র, নকশি পাখা, নকশি কাঁথা, নানান বিষয়বস্তু আছে যেগুলোর মধ্যে আসলে আমরা মেলায় গেলে অনেক কালার দেখি মেলার মধ্যে, ওই প্রতিটা বিষয় আমি এক এক বছর এক একটা পোশাকে নিয়ে আসি।
ডিজাইন আসলে আমি করি ঠিকই, কিন্তু আমি কাজটা করি আসলে চিত্রশিল্পীর জায়গা থেকে। আমি যেহেতু একজন পেইন্টার, আমার কাজের ক্যারেক্টারটাই ছিল আমি খুব ফ্রেশ কালার নিয়ে কাজ করতাম। সেটা ওয়াটার কালার, অয়েল কালার যাই করি না কেন, ওটা আমার পেইন্টিংয়ের একটা ক্যারেক্টার ছিল। যে কোনো চিত্রশিল্পীর জন্য তার নিজস্ব একটা ধরন থাকে, যেটা দিয়ে আসলে তার সিগনেচার বোঝা যায়। পরবর্তীতে যখন আমি ফ্যাশনে কাজ করতে আসছি, আসলে আমার ওই কাজের চরিত্রটা এখানে চলে আসছে, যে উজ্জ্বল রঙের ব্যবহার। এবং এই উজ্জ্বল রং আজ থেকে 30 বছর আগে আমি কমলা রঙের শার্ট ছেলেদেরকে পরিয়েছি, সেই সময়টা চিন্তাই করতে পারতো না কেউ। এবং এই যে একটা ব্রেক আসছিল, তখন মনে হচ্ছিল যে বাংলার মানুষ উজ্জ্বল রং করতে পছন্দ করে, এবং সেটা ছেলে হোক মেয়ে হোক। এবং যখন আমাদের দেশীয় যেই ফেস্টিভ্যালগুলো আসে, সবই কিন্তু আসলে উজ্জ্বল রঙের সমাহার থাকে। সাধারণত আমরা ঈদ, দুর্গাপূজা, পহেলা বসন্ত বা 21 বলি বা পহেলা বৈশাখ বলি, এইগুলো তো কোন কোন ঋতুতে হয়, মানে 6 ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। এবং বর্ষাকালের রংটা কীরকম হবে, বৈশাখের রং কীরকম হবে, প্রতিটা ঋতুর কিন্তু আলাদা রং আছে, এবং সবসময় কাজের মধ্যে ওই রঙগুলোরই প্রভাব পড়ে। এবং সেটার জন্য আমাকে খুব বেশি কষ্টও করতে হয় না। যখন আমি বর্ষা নিয়ে কাজ করব, বর্ষার সময় ফুল কী ফোটে, প্রকৃতির মেঘের রং কী থাকে, বৃষ্টি হওয়ার পরে কীরকম থাকে, বা বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে প্রকৃতি আবার উজ্জ্বল হয়ে ওঠে, বা একদম সবুজ পাতা থাকে সেই সময়টা, শীতে কীরকম থাকছে, বৈশাখে কীরকম থাকছে। আসলে প্রকৃতি আমাকে ডমিনেট করে যে তুমি কোন কাপড়ের ম্যাটেরিয়াল ব্যবহার করবা বা কোন রং ব্যবহার করবা। আমি সবসময় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করি, এবং সেগুলোর সাথে যেটা করি যে ওই ঋতুর যে রিলেটেড যে মোটিভগুলো আছে, প্রকৃতির মধ্যে যে ফুল ফল বা যা যা পাওয়া যায়, সেগুলিকে আসলে আমার অনুষঙ্গ হিসেবে মোটিভ হিসেবে ব্যবহার করি। এবং তখন হয় কি, মানুষ ওই পোশাকটাকে ওই উৎসবের পোশাকই মনে করে। এখন আমি কদম দিলেই কিন্তু বোঝা যাচ্ছে, ওই আমলেও আমি তুলি দিয়ে, এখন হয়তো ডিজিটাল মাধ্যমে চলে আসছে, কিন্তু সেই আমলে তুলি দিয়ে দিয়ে কদম ফুল আঁকতাম বর্ষাকে রিপ্রেজেন্ট করার জন্য। এবং আকাশের মেঘ কীভাবে হবে, আমি যেভাবে চারুকলা যেরকম আমরা ওয়াটার কালার করতে গেলে যেই ওয়াশটা দিই, সেই ওয়াশ দিয়ে হয়তো তাঁতের শাড়িতে দিচ্ছি, তো বৃষ্টির একটা তো স্ট্রোক দিচ্ছি। বা পয়লা বৈশাখ যখন হচ্ছে, আমরা নানান ধরনের বৈশাখী মোটিভ যেগুলো ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, সেগুলো ব্যবহার করছি। তার মানে হচ্ছে কনসেপ্টটা নির্ভর করছে যে আমি কোন কনসেপ্ট নিয়ে কাজ করছি। ফোক আর্ট নিয়ে যখন কাজ করছি, ফোক আর্টের মোটিভ এবং রং দুইটাই পোশাকে চলে আসছে। বা কোনো হিস্ট্রিক্যাল বিষয় নিয়ে যখন কাজ করছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কাজ করব, তো রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাভাবিকভাবে তার কবিতা, গান, তার সিগনেচার, তার পেইন্টিং, এগুলো চলে আসে আমাদের পোশাকের মধ্যে। অতএব এক এক সময় এক একটা বৈচিত্র্য যে মানুষ পায় বিশ্বরঙে, সেটা আসলে মূল কারণ এইটাই। এবং আমি কখনোই চেষ্টা করি না যে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় মিলুক, বা একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্ট মিলুক। যার জন্য হচ্ছে ওই বৈচিত্র্যটা পেতে পেতেই মানুষের কাছে এখন হয়ে গেছে কি, যে উৎসবের পোশাক মানেই বিস্ময়।
ফ্যাশন ক্যানভাসের আজকের এপিসোডে একটু ট্রিকবাজি শিখবো। অল্প সময়ের মধ্যে হয় না, তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হবে, তখন কি করা যায়। আমি যেমন করেছি, চোখটাকে একদম নোড রেখেছি, জাস্ট একটু শিমার আর হচ্ছে মাস্কারা, আর খুব থিন একটা আইলাইনার, আর সাথে একদম ব্রাইট লিপ, যেখানে আমি ইউজ করেছি রেড। রেড আমার ফেভারিট না, কিন্তু এটা আমার ট্রিকবাজি টাইমে খুব কাজে লাগে। যেমন রেড কালারটা আমাদের ফেসকে অনেক ব্রাইটার ফিল করায়, প্লাস অনেক চার্মিং ফিল করায়, দেখতেও লুক্রেটিভ লাগে। আজকের মডেল হচ্ছে আমার তানু, ও খুব সুন্দর একটা শাড়ি পরেছে। ওকে আজকে আমি উল্টা করে দিব, রিভার্স। ওর চোখটাকে আমি হাইলাইটেড রাখবো আর লিপটাকে নোট রাখবো, দেখা যাক কেমন আসে। আমার মডেলের চোখ দুটাকে আমি কাজল দিয়ে সাজিয়ে দিয়েছি, কারণ যে শাড়িটাও পরেছে এটা কবিতার মতো একটা শাড়ি, খুব সুন্দর রঙের কম্বিনেশন, ফিউশন, আর এখানে দেখেই মনে হচ্ছে না পেন্টিং করা আছে। সাথে খুব ডিফারেন্ট জুয়েলারি দিয়েছি, যেগুলো ট্রেন্ডি এবং রিজনেবল। এই চোখ আমার কাছে মনে হয় মেয়েদের কাজলের চোখ অন্য আর সব কিছুর চেয়ে বেশি সুন্দর। বেসিক একটা মেকআপ আর সাথে নুড লিপস্টিক, আর যদি চোখ ভরা কাজল থাকে, হয় না আর কিছু দরকার পড়বে না আমার মনে হয়। তো দেখা যাক আমার মডেল এটাকে কিভাবে ফুটায়।